আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আজকে আমি শুরু করতে যাচ্ছি অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায়ের দ্বিতীয় পাঠ। আজকের পাঠের টপিকস হচ্ছে সামগ্রিক আয় পরিমাপের পদ্ধতিসমূহ। অর্থাৎ গত ক্লাসে আমি যে সামগ্রিক আয় নিয়ে অর্থাৎ জাতীয় আয় নিয়ে ন্যাশনাল ইনকাম নিয়ে আলোচনা করছিলাম, সেই ন্যাশনাল ইনকামটা আমরা মাঠ পর্যায়ে গিয়ে কিভাবে পরিমাপ করব, কিভাবে হিসাব নিকাশ করব, সেই মেথডগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো আমরা স্লাইডে যাই। জাতীয় আয়ের পরিমাপ সমূহ। এই পাঠ শেষে, আজকের পাঠ শেষে তোমরা জাতীয় আয় পরিমাপের পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, উৎপাদন পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, আয় পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে, ব্যয় পদ্ধতি ব্যাখ্যা করতে পারবে এবং জাতীয় আয় পরিমাপ যে সমস্যাগুলো দেখা যায়, জাতীয় আয় পরিমাপ করতে গিয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় সেগুলো ব্যাখ্যা করতে পারবে। শুরুতে আসি, জাতীয় আয় পরিমাপের পদ্ধতি কি? যে প্রক্রিয়ায় সামগ্রিক আয়ের হিসাব নিরূপণ করা হয় তাকে সামগ্রিক আয়ের পরিমাপ বা জাতীয় আয়ের পরিমাপ পদ্ধতি বলে। সোজা কথায় বলতে গেলে যেই পদ্ধতিতে আমরা জাতীয় আয় পরিমাপ করি, হিসাব নিকাশ করি, সেই পদ্ধতিটাই হলো জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। এই সামগ্রিক আয়ের বা জাতীয় আয়ের পরিমাপের জন্য সাধারণত তিনটি পদ্ধতি রয়েছে। কয়টি পদ্ধতি? তিনটি পদ্ধতি। পদ্ধতি তিনটা হচ্ছে যে কি, উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। কি কি বললাম? উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। প্রথমে আসি উৎপাদন পদ্ধতি, প্রোডাকশন মেথড। কোনো আর্থিক বছরে যে সকল দ্রব্য ও সেবা উৎপন্ন হয় তার প্রতিটির পরিমাণকে নিজ নিজ গড় বাজার দাম দ্বারা গুণ করে সমষ্টি নির্ণয়ের মাধ্যমে উৎপাদন পদ্ধতিতে সামগ্রিক আয় পাওয়া যায়। এটাকে বলা হয় উৎপাদন পদ্ধতি। যুক্তরাষ্ট্রে সামগ্রিক আয় পরিমাপের ক্ষেত্রে এই পদ্ধতি অধিক গুরুত্ব পায়। একটা সূত্রের সাহায্যে বিষয়টা দেখলে আমাদের আরো একটু ক্লিয়ার হবে। এনআই দিয়ে এখানে বোঝানো হয়েছে ন্যাশনাল ইনকাম, মানে জাতীয় আয়। তো জাতীয় আয়টা যখন আমরা উৎপাদন পদ্ধতিতে হিসাব করতে যাব, তাহলে আমরা যে দ্রব্যটা উৎপাদিত হয়েছে সেই দ্রব্যটাকে ওই দ্রব্যের বাজার দাম দ্বারা গুণ করব। মনে করেন আমাদের দেশে একটি দ্রব্য উৎপাদিত হয়েছে, সেটার নাম হলো X1 দ্রব্য। কি দ্রব্য? এই X1 দ্রব্যের আজকের বাজার দাম হচ্ছে P1। তাহলে X1 দ্রব্যকে P1 দাম দ্বারা গুণ করলে যেটা পাবো সেটা হলো X1 দ্রব্যের আয়। যোগ আরেকটা দ্রব্য উৎপাদিত হয়, সেটার নাম হলো মনে করো X2 দ্রব্য। X2 দ্রব্যের বাজার দাম হচ্ছে P2। তাহলে X2 দ্রব্যের পরিমাণকে, X2 দ্রব্যের দাম P2 দ্বারা গুণ করলে পাওয়া যাবে হচ্ছে X2 দ্রব্যের আয়। এভাবে X3, X4, X5, X7 এভাবে যাইতে যাইতে অসংখ্য, এবার সর্বশেষ পর্যন্ত যে দ্রব্যটা পাবো সেটার নাম দেওয়া হয়েছে কি XN এবং সেই দ্রব্যের দাম হচ্ছে PN। তাহলে XN কে PN দ্বারা গুণ করলে পাবো XN দ্রব্যের আয়। এভাবে একটি দেশে X1 থেকে শুরু করে X2, X3 এবং যাচ্ছে সর্বশেষ XN পর্যন্ত যতগুলো দ্রব্য উৎপাদিত হবে সবগুলো দ্রব্যকে ওই দ্রব্যের নিজস্ব দাম দ্বারা গুণ করে যে আয়টা পাওয়া যাবে সেটাই হলো উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয়। ওকে, তাহলে আমরা উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের পদ্ধতিটাকে বুঝলাম। তাহলে এখানে দ্রব্য যেটা উৎপাদন হচ্ছে সেটাকে ওই দ্রব্যের দাম দিয়ে গুণ করে তারপর প্রত্যেকটা দ্রব্যের আয়কে সমষ্টি করে জাতীয় আয়টা পরিমাপ করা হয়। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। এবারে আসি, এই পদ্ধতিতে আমরা যখন জাতীয় আয় গণনা করতে যাব বা পরিমাপ করতে যাব তখন আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। সেগুলো কি? পজ করতো। ওকে, তাহলে এখন এই উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় যখন আমরা পরিমাপ করতে যাব
তখন আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এই সতর্কতাগুলো কি? প্রথমত হচ্ছে যে কি, 1 নাম্বার, প্রাথমিক ও মাধ্যমিক দ্রব্যের হিসাব ধরা হয় না, শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য ও সেবা ধরা হয়। তাহলে আমি যখন মাঠ পর্যায়ে গিয়ে একটা দেশের উৎপাদিত দ্রব্যের আয় হিসাব করতে যাব, তখন দ্রব্যটা হতে হবে চূড়ান্ত দ্রব্য। আমরা গত ক্লাসে বলছিলাম কি, পাউরুটির একটা উদাহরণ টানছিলাম। তাহলে এক্ষেত্রে আমরা পাউরুটির দাম হিসাব করব। পাউরুটি তৈরির জন্য যে মাধ্যমিক দ্রব্য বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করা হয় সেগুলোর দাম হিসাব করব না। তারপরে 2 নাম্বার, যে সকল দ্রব্য ও সেবা যা আর্থিক মূল্যে বিনিময় হয় না তা সামগ্রিক আয়ের হিসেবে ধরা হয় না। তাহলে কিছু দ্রব্য আছে যেগুলো টাকা ছাড়া পাওয়া যায়, সেগুলোকে জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না। কিছু সেবা আছে টাকা ছাড়া পাওয়া যায়, এগুলোকে জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না। যেমন কেউ যদি তোমাকে একটা কলমও গিফট করে ফ্রিতে, সেটা কিন্তু জাতীয় আয় অন্তর্ভুক্ত হবে না, কারণ এটা তো বিনামূল্যে পেয়েছো। যদি দোকান থেকে কিনে নাও তখন টাকা দিয়ে কিনতে হবে, এটার আর্থিক মূল্য নির্ধারিত হবে, তার মানে এটা জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আবার যেমন আমরা যখন নার্সের সেবা নিতে যাই, হাসপাতালে ভর্তি হই, তখন আমরা বিনিময়ে কী দিই? টাকা দিই, মানে টাকা দিয়ে, অর্থ দিয়ে, যে বিনিময় অর্থমূল্য বিনিময়ের মাধ্যমে আমরা সেটা সেবাটা পেয়ে থাকি, তখন সেটা জাতীয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কিন্তু নার্সের চাইতে লক্ষ কোটি গুণ বেশি সেবা দেয় হচ্ছে তোমার মা, কিন্তু বিনিময়ে তাকে আমরা অর্থ দিই না, সেই জন্য এটাকে জাতীয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় না। 3 নাম্বার, পুরাতন মূলধন সম্পত্তির হিসাব ধরা হয় না। অর্থাৎ একটা কোম্পানির বা একটা ইন্ডাস্ট্রিতে যে পুরাতন মূলধন সামগ্রীগুলো আছে সেগুলোর মূল্যকে এখানে অন্তর্ভুক্ত করা যাবে না, কারণ সেগুলো তো আগে জাতীয় অন্তর্ভুক্ত করা হয়ে গেছে। 4 নাম্বার, যে সকল দ্রব্যের উপর পরোক্ষ কর ধার্য করা হয় সেই কর দ্রব্যের দাম থেকে বাদ দিতে হবে। অর্থাৎ যে দ্রব্যের উপর সরকার ট্যাক্স আরোপ করেছে সেই দ্রব্যকে জাতীয় আয়ে অন্তর্ভুক্ত করার সময় আগে ট্যাক্সটা বাদ দিয়ে ফেলতে হবে, তারপর বাকিটাকে জাতীয়ের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে। না হলে তো 2 বার গণনা করা হবে, একবার ট্যাক্স একবার কাউন্ট হচ্ছে, দ্রব্যের দাম আরেকবার কাউন্ট হবে। তারপর 5 নাম্বার, বিদেশ থেকে অর্জিত অর্থ যোগ। অর্থাৎ বিদেশ থেকে যে অর্থটা আমার দেশে আসছে ফরেন রেমিটেন্স হিসেবে, সেটা এখানে কী হবে? যোগ হবে। এবং বিদেশ থেকে অর্জিত অর্থ বলতে এখানে মূলত রফতানি আয়কে বোঝানো হয়েছে। এটা কি? রফতানি আয়। রফতানি আয়টা এখানে যোগ হবে, আমদানি ব্যয়টা বাদ যাবে। বিদেশিদের প্রাপ্য অর্থ সামগ্রিক আয় হতে বাদ দিতে হবে, মানে আমদানি ব্যয়টা বাদ দিতে হবে। 6 নাম্বার, মুদ্রাস্ফীতির ফলে পণ্যদ্রব্য বা সেবার মূল্য বৃদ্ধি ঘটেছে কিনা তা লক্ষ্য রাখতে হবে। কারণ যখন ইনফ্লেশন হয়, মুদ্রাস্ফীতি ঘটে, তখন দ্রব্যের দাম বেড়ে যায়। তো দ্রব্যের দাম বৃদ্ধির কারণে এখানে দ্রব্যের মূল্য বৃদ্ধি পেয়েছে কিনা, মুদ্রাস্ফীতির কারণে দ্রব্যের দাম বাড়ছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। 7 নাম্বার, সামগ্রিক আয় হিসাবের ক্ষেত্রে সংগৃহীত তথ্যসমূহ নির্ভুল হওয়া প্রয়োজন। যদি আমরা নির্ভুলভাবে এভাবে উৎপাদন পদ্ধতিতে যদি আমরা জাতীয় আয়টা গণনা করতে পারি, তাহলে আমরা প্রকৃতপক্ষে আমাদের দেশের জাতীয় আয় সম্পর্কে একটা ধারণা পাবো। এই ছিল কি তোমার উৎপাদন পদ্ধতি, প্রথম 1 নাম্বার পদ্ধতিটা। উৎপাদন পদ্ধতি কী, উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় গণনা করার সময় কী কী সতর্কতা আমাদেরকে অবলম্বন করতে হবে তা নিয়ে আমরা তখন দেখলাম। এরপর আসি 2 নাম্বার পদ্ধতি। 2 নাম্বার পদ্ধতির নাম হচ্ছে কি? আয় পদ্ধতি, ইনকাম মেথড। কোনো আর্থিক বছরে উৎপাদন কাজে নিয়োজিত বিভিন্ন উৎপাদনের উপাদানগুলো যে অর্থ উপার্জন করে তার সমষ্টি নির্ণয়ের মাধ্যমে আয় পদ্ধতিতে সামগ্রিক আয় পাওয়া যায়। যুক্তরাজ্য সহ পৃথিবীর কয়েকটি ধনী দেশে সামগ্রিক আয় পদ্ধতিতেই জাতীয় আয় পরিমাপ করার প্রচলন রয়েছে। এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে বলা হয়েছে কি উৎপাদন কাজে নিয়োজিত উপকরণ। উৎপাদন কাজে নিয়োজিত উপকরণ, তাহলে উৎপাদন কাজে নিয়োজিত উপকরণ কয়টি মনে আছে কি? উৎপাদন কাজে ব্যবহৃত হয় এরকম উপকরণ কয়টি? 4টি। অ্যাকচুয়ালি রাইট। কি কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই 4টি ছিল উৎপাদন কাজে নিয়োজিত উপকরণ। এখন এই উপকরণগুলো যা আয় করে
তা যোগ করলেই হবে আয় পদ্ধতিতে জাতীয় আয়। তাহলে এই 4টি উপকরণের আয়গুলো কি কি? যেমন দেখেন এই যে এনআই, ন্যাশনাল ইনকাম ইজ ইকুয়াল টু সামেশন আর। তাহলে এখানে এই সামেশন চিহ্ন দ্বারা সমষ্টি বোঝানো হয়েছে, আর ছোট হাতের আর দ্বারা বোঝা হয়েছে কি খাজনা। এই খাজনাটা কার আয়? ভূমি, ভূমির আয়কে কি বলে? খাজনা। তারপরে প্লাস সামেশন ডাব্লিউ, এই সামেশন ডাব্লিউ, এই ডাব্লিউ দ্বারা কি বোঝানো হয়েছে? মজুরি, মজুরিটা কার আয়? শ্রমের আয়, রাইট। তারপরে সামেশন স্মল আই, এই স্মল আই দ্বারা কি বোঝানো হয়েছে? সুদ, এই সুদটা কার আয়? মূলধনের আয়। তুমি যে ব্যবসা শুরু করার জন্য ব্যাংক থেকে একটা মূলধন নিয়েছ লোন হিসাবে, সেটার জন্য ওকে কি দিতে হবে? সুদ দিতে হবে। এই সুদটা হচ্ছে ওই মূলধনের আয়, মানে ব্যাংকের আয়। তারপর হচ্ছে সামেশন পাই, এটা কি চিহ্ন? পাই চিহ্ন। এই পাইকে কি, পাই দ্বারা কি বোঝানো হয়েছে? মুনাফা। মুনাফাটা কার আয়? সংগঠনের আয়। তুমি যে এত কষ্ট করে একটা ইন্ডাস্ট্রি দাঁড় করিয়েছ, তোমরা যারা এই ইন্ডাস্ট্রির মালিক, তোমরা যারা এই সংগঠন পরিচালনা করো, তাহলে এই পরিচালনা পর্ষদের যে একটা ইনকাম, সেটার নামই হচ্ছে কি? মুনাফা। ঠিক আছে, এটা হলো সংগঠনের আয়। তাহলে 4টি উপকরণের আয় কী কী পেলাম? খাজনা, মজুরি, সুদ এবং মুনাফা। এবং সেখান থেকে একটা ছোট জিনিস বাদ দিতে হবে, সেটা কি? হস্তান্তর পাওনা, সামেশন টিপি। তাহলে এই প্রক্রিয়ায় যখন আমরা জাতীয় আয় পরিমাপ করি, তখন সেটাকে বলা হবে কি? আয় পদ্ধতিতে জাতীয় আয়। তাহলে সোজা কথায় আয় পদ্ধতিতে জাতীয় আয় কাকে বলে? উৎপাদন কাজে নিয়োজিত উপকরণ, যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই 4টার আয়কে একত্রিত করে যোগ করে যে আয়টা পাওয়া যায়, সেটাই হলো কি? আয় পদ্ধতিতে জাতীয় আয়। কথা ক্লিয়ার? এটাতেও কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। সতর্কতাগুলো কি? 1 নাম্বার, হস্তান্তর পাওনা সামগ্রিক আয়ের হিসাব কাত হতে বাদ দিতে হয়। তাহলে এই 4টা আয় আমরা সমষ্টি করার পর সেখান থেকে হস্তান্তর পাওনা থাকলে সেটা বাদ যাবে। নাম্বার 2, যেসব দ্রব্য বা সেবার জন্য আর্থিক মূল্য দেওয়া হয় না, তা সামগ্রিক আয় হিসেবে বাদ দিতে হয়। কিছুক্ষণ আগেও বলছিলাম যে সেটা দ্রব্য হোক আর সেবা হোক, সেটা কী থাকতে হবে? আর্থিক মূল্য থাকতে হবে। যে আয়ের আর্থিক মূল্য নেই, সেটা আয় হিসেবে গণ্য হবে না, মানে অর্থ দ্বারা পরিমাপযোগ্য হতে হবে। তারপর হচ্ছে কি? অনুৎপাদনশীল ঋণ থেকে যে সুদ অর্জিত হয়, তা সামগ্রিক আয় হিসেবে হতে বাদ দিতে হবে। অনুৎপাদনশীল ঋণ, যেমন একটা শিক্ষা ক্ষেত্রে ঋণ দেওয়া হলো, তো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কি কোনো প্রোডাক্ট দ্রব্য উৎপাদিত হবে? তাহলে এটা হলো অনুৎপাদনশীল ঋণ। তারপরে মনে করেন একটা হাসপাতালের জন্য ঋণ দেওয়া হলো, এটা হলো কি? অনুৎপাদনশীল ঋণ। এখান থেকে কোনো দ্রব্য উৎপাদিত হবে না। একটা রাস্তা তৈরির জন্য ঋণ দেওয়া হলো, এটা হলো কি? অনুৎপাদনশীল ঋণ। এরকম অনুৎপাদনশীল ঋণ থেকে যে সুদটা আসবে, সেই সুদটাও কিন্তু এই আয় পদ্ধতিতে অন্তর্ভুক্ত হবে না, এটা বাদ দিতে হবে। তারপর হচ্ছে শিল্প বা ব্যবসায় প্রতিষ্ঠানের অবন্টিত মুনাফা সামগ্রিক আয়ে অন্তর্ভুক্ত হবে। কোনো ইন্ডাস্ট্রির মুনাফা হয়েছে কিন্তু সেটা বন্টন করা হয় নাই, মুনাফা তো হয়ে গেছে, এটা এখনও বন্টন করা হয় নাই, এটাকে বলা হয় অবন্টিত মুনাফা। এই অবন্টিত মুনাফাটাও কিন্তু আয় পদ্ধতিতে জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। 5 নাম্বার, আন্তর্জাতিক বাণিজ্যের নিট পাওনা সামগ্রিক আয়ে অন্তর্ভুক্ত হবে এবং নিট দেনা বিয়োগ হবে। সোজা কথায় এখানেও আমদানি রপ্তানির বিষয়টা আসছে। নিট পাওনা, আন্তর্জাতিক বাণিজ্যের নিট পাওনা মানে হচ্ছে কি? আমার দেশের সাথে বিভিন্ন রাষ্ট্রের রপ্তানি বাণিজ্য হয়েছে, আমি বিভিন্ন দেশ থেকে মনে করেন 500 কোটি টাকা পাই, এটাই হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের নিট পাওনা, সেটা আয় পদ্ধতিতে জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আবার আমি বিভিন্ন দেশ থেকে দ্রব্য আমদানি করে কিনে এনেছি, এখন সেই দ্রব্য আমদানি বাবদ বিভিন্ন রাষ্ট্র আমার থেকে পায় মনে করো 300 কোটি টাকা, সেটা আমার আয় জাতীয় আয় থেকে কি বাদ যাবে। এটা হলো নিট দেনা। তাহলে নিট পাওনাটা যোগ হবে, নিট দেনাটা বিয়োগ হবে। সর্বশেষ, সামগ্রিক আয় গণনা করার সময় একই খাতে যাতে বারবার গণনা করা না হয় তা লক্ষ্য রাখতে হবে। মানে আমি আয় পরিমাপ করতে গিয়ে একটা খাতকে যাতে একাধিকবার গণনা না করি, দ্বৈত গণনা যাতে না হয়, এদিকে আমাকে সতর্ক থাকতে হবে।
এই ছিল আয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের পদ্ধতি সতর্কতা। তাহলে আমরা এখন কয়টা আলোচনা করছি? দুইটা, একটা উৎপাদন পদ্ধতি আর একটা হচ্ছে কি আয় পদ্ধতি। এবার আসি 3 নাম্বার পদ্ধতিটা দেখি। 3 নাম্বার পদ্ধতিটার নাম কি? ব্যয় পদ্ধতি, এক্সপেন্ডিচার মেথড। তাহলে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় কীভাবে পরিমাপ করতে হয়? কোনো আর্থিক বছরে সমাজের সকল প্রকার ব্যয়ের সমষ্টি নির্ণয়ের মাধ্যমে ব্যয় পদ্ধতিতে সামগ্রিক আয় পাওয়া যায়। যুক্তরাষ্ট্রে উৎপাদন পদ্ধতির সাথে ব্যয় পদ্ধতিকেও অনুসরণ করা হয়। তাহলে এখানে সহজ কথায় একটা দেশে যতগুলো ব্যয়ের খাত আছে সে ব্যয় খাতগুলো যোগ করেই হবে জাতীয় আয়। ঠিক আছে? আর একটু সহজ কথায় বলি, আমরা ব্যক্তি হিসেবে আমরা যে আয়টা করি, মনে করেন আমি কত টাকা আয় করছি সেটা যদি সরাসরি না বলে তোমাকে যদি বলি যে কি আমি এই মাসে যত টাকা আয় করেছি তার মধ্যে আমার বাসা ভাড়া বাবদ ব্যয় করেছি 25,000 টাকা, খাবার দাবার বাবদ ব্যয় করেছি 20,000 টাকা, ঠিক আছে, যাতায়াত বাবদ ব্যয় করেছি 5,000 টাকা। এবার বলেন এই মাসে আমি কত টাকা আয় করেছি? কত হলো? 50,000 টাকা। কেমনে পাইছো? ওই যে আমি যে ব্যয়ের খাতগুলো বলছি সেগুলোকে যোগ করেই তো আমার যেটা সমষ্টি সেটাই আমার আয়। আমি তো বলে দিয়েছি এই মাসে আমি যা আয় করেছি তার সবই ব্যয় করে ফেলেছি। আর ব্যয়ের খাতগুলো তোমাকে বলে দিলাম, বাসা ভাড়া বাবদ কত? 25,000, খাবার দাবার বাবদ কত? 20,000, যাতায়াত বাবদ কত? 5,000। এবার 3 টাকা যোগ করলে কত হলো? 50,000। তাহলে এই ব্যয়গুলো যোগ করে আমার আয়টা বের হয়ে গেল। ঠিক একইভাবে একটা রাষ্ট্রেরও যেই খাতে ব্যয় করে সেই ব্যয়গুলো যোগ করার মাধ্যমেও আমরা কি বের করতে পারি? জাতীয় আয় বের করতে পারি। যেমন এখানে জাতীয় আয়কে পরিমাপ করা হয়েছে ওয়াই দ্বারা। ওয়াই ইজ ইকুয়াল সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। আবার এটার নিচেও আছে ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। খেয়াল করবেন এখানে এক্স মাইনাস এম একটা প্রথমটাতে আছে আবার দ্বিতীয়টাতে নাই। কারণটা কি? যদি তোমার দেশের সাথে বিশ্বের অন্য কোনো রাষ্ট্রের আমদানি রপ্তানি বা আন্তর্জাতিক বাণিজ্য না হয় তখন তোমার রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থাকে বলা হবে বদ্ধ অর্থনীতি। কি অর্থনীতি? বদ্ধ অর্থনীতি। তখন সেক্ষেত্রে এক্স মাইনাস এমটা থাকবে না, কারণ এক্স মানে হচ্ছে রপ্তানি আর এম মানে হচ্ছে আমদানি। যেহেতু তোমার দেশের সাথে অন্য দেশের কোনো বাণিজ্যই হয় না তাহলে আমদানি রপ্তানি থাকবে না। তখন সেক্ষেত্রে ব্যয় হবে কি? শুধু সি প্লাস আই প্লাস জি। আর যখন তোমার দেশের সাথে অন্য রাষ্ট্রের আমদানি রপ্তানি হবে তখন সেক্ষেত্রে এক্স মাইনাস এমটা আসবে, কারণ এক্স মানে রপ্তানি, এম মানে আমদানি। তখন সেই অর্থনৈতিক ব্যবস্থাকে বলা হবে কি? মুক্ত অর্থনীতি বা মুক্ত বাজার অর্থনীতি। ঠিক আছে? তাহলে এবার আসো, যদি তোমার মুক্ত অর্থনীতির ক্ষেত্রে হয় তাহলে সমীকরণটা বার করবো 1 নাম্বারটা, আর যদি বদ্ধ অর্থনীতি হয় তাহলে সমীকরণ হবে কোনটা? 2 নাম্বারটা। এবার আসেন তাহলে এগুলো দ্বারা কি বুঝাই? এখানে ওয়াই মানে হচ্ছে সামগ্রিক আয়, সি মানে কি? মোট ভোগ ব্যয়, অর্থাৎ একটা দেশের জনগণ ভোগের ক্ষেত্রে যে ব্যয়টা করে। তারপরে আই মানে হচ্ছে মোট বিনিয়োগ ব্যয়, জি মানে হচ্ছে কি? মোট সরকারি ব্যয়, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্স মানে হচ্ছে কি? রপ্তানির পরিমাণ, আর এম মানে আমদানির পরিমাণ। তাহলে আমরা এই ব্যয় যোগ করেও আমরা জাতীয় আয় হিসেব করতে পারি। এটাকে বলা হয় ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করা। এক্ষেত্রেও কিছু কি অবলম্বন করতে হয়? সতর্কতা অবলম্বন করতে হয়। সতর্কতাগুলো কি কি? 1 নাম্বার, অনুৎপাদনশীল সরকারি ঋণের সুদ সামগ্রিক আয়ে অন্তর্ভুক্ত হবে না। এর আগেও বলছিলাম যে অনুৎপাদনশীল খাতে যদি ঋণ দেওয়া হয় সেখান থেকে যে সুদটা আসবে সেটা কিন্তু আয় হিসাবে অন্তর্ভুক্ত করা যাবে না। 2 নাম্বার, দান, অনুদান, ভিক্ষা ইত্যাদি হস্তান্তর ব্যয় বাদ দিতে হবে। কাউকে দান করা হয়েছে বা কাউকে অনুদান দেওয়া হয়েছে, কাউকে ভিক্ষা দেওয়া হয়েছে, এটা এখান থেকে হস্তান্তর ব্যয় হিসেবে এটা কি যাবে? বাদ যাবে। 3 নাম্বার, সরকারি ও বেসরকারি উভয় প্রকার মোট বিনিয়োগ থেকে মূলধনের অবচয় ব্যয় বাদ দিয়ে সামগ্রিক আয় হিসাব করতে হবে। আমরা গত ক্লাসে এটা আলোচনা করছিলাম যে যখন আমরা তোমার জাতীয় আয় হিসাব করি সেখান থেকে আবার অবচয় বাদ দিলে পাই নিট জাতীয় আয়, নিট জাতীয় আয়, তাই না? যে জিডিপি এবং জিএনপি হিসাব করার সময় ডিসি বাদ দিয়ে এনডিপি, এনএনআই হিসাব করছিলাম না? এই বিষয়টা এখানে আবার উল্লেখ করা হয়েছে। ঠিক আছে? অর্থাৎ এখানে অবচয় বাদ দিয়ে বাকির হিসাব করতে হবে, সোজা কথায় অবচয় আসবে না।
4 নাম্বার, মোট আয় থেকে পরোক্ষ করের পরিমাণ বাদ দিতে হবে। এটা আমরা গত ক্লাসে বলছিলাম যে আয়ের মধ্য থেকে অবশ্যই কি বাদ যাবে, ওই যে ডিসপোজেবল ইনকামের কথা বলছিলাম না, ডিসপোজেবল ইনকাম পাওয়ার জন্য কী করতে হয়, আয় থেকে পরোক্ষ কর বাদ দিতে হয়। ঠিক এখানেও সেরকম। তারপর হচ্ছে দেখি 5 নাম্বার, আন্তর্জাতিক বাণিজ্যের নিট পাওনা সামগ্রিক আয়ের সাথে যোগ হবে এবং নিট দেনা বিয়োগ হবে, যেটা আমরা আয় পদ্ধতিতেও বলছিলাম, ঠিক সেম কথা আবার এখানে ব্যয় পদ্ধতিতেও আছে। সর্বশেষ, বিনা শ্রমে যে সকল দ্রব্য সেবা পাওয়া যায় তা সামগ্রিক আয়ে গণনা থেকে বাদ দিতে হবে। সোজা কথায় যেটার কোনো শ্রম মূল্য নেই সেই দ্রব্য বা সেই সেবার কোনো আয় জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। যেমন তোমার একটা বন্ধু তোমাকে একটা মনের খুশিতে গান শোনালো, বিনিময়ে তুমি তাকে একটা টাকাও দাও নাই, সেটা কিন্তু আয় হিসেবে অন্তর্ভুক্ত হবে না। তোমার ওই একই বন্ধু যদি কোনো একটা মঞ্চে গিয়ে গান করে যদি বিনিময়ে টাকা নেয়, তাহলে সেটা কিন্তু তার আয় হিসেবে বিবেচিত হবে। এবারে আসি, এতক্ষণ ধরে যে আমরা জাতীয় আয় গণনা করার বা পরিমাপ করার 3টা পদ্ধতির কথা বললাম। কি কি বললাম? উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। এই যে পদ্ধতিতেই আমরা জাতীয় আয় পরিমাপ করতে যাই না কেন, সেখানে আমাদেরকে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়, তাই না? এখন সেই সমস্যাগুলো কি 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 সমস্যার সম্মুখীন হতে হয় একটু দেখি। প্রথমত হচ্ছে দ্বৈত গণনার সমস্যা। কি সমস্যা? দ্বৈত গণনা। দ্বৈত গণনা মানে হচ্ছে দুইবার বা তার অধিক গণনা করা। এই যে যেমন আমরা যখন একটা দ্রব্য গণনা করতে যাই, যেমন আমরা পাউরুটির কথা যখন বলছিলাম, যদি আমি যে পাউরুটিটা ময়দা থেকে হয়েছে, আবার একই ময়দাটা আবার গম থেকে হয়েছে, তাহলে আমি যদি একবার গমের দামও হিসাব করলাম, আবার ময়দার দামও হিসাব করলাম, আবার ওই গম ওই ময়দা থেকে তৈরি হওয়া পাউরুটির দামও হিসাব করলাম, তাহলে আলটিমেটলি একটি দ্রব্যের দাম কয়বার হিসাব হয়েছে? 3 বার হিসাব হয়ে গেছে। একবার প্রাথমিক দ্রব্য হিসাবে হিসাব হয়েছে, একবার মাধ্যমিক দ্রব্য হিসাবে হিসাবভুক্ত হয়েছে, আর একবার চূড়ান্ত দ্রব্যের বেলায় এসে হিসাবভুক্ত হয়েছে। এটাকে বলা হয় দ্বৈত গণনার সমস্যা। তাহলে এই সমস্যা যাতে না হয় সেজন্য কী করতে বলা হয়েছে? চূড়ান্ত দ্রব্যের দামটা হিসাব করতে বলা হয়েছে, ঠিক না? তাহলে জাতীয় আয় গণনার ক্ষেত্রে দ্বৈত গণনার সমস্যা দেখা দেয় চূড়ান্ত দ্রব্যের আর্থিক মূল্যের মধ্যে মধ্যবর্তী দ্রব্যের আর্থিক মূল্য ধরা হলে এই সমস্যা দেখা দেয়। এই সমস্যা উপলব্ধি ও এড়ানোর জন্য মধ্যবর্তী ও চূড়ান্ত দ্রব্যের প্রকৃতি আলোচনা করা হলো। তাহলে এবার আসলে মধ্যবর্তী দ্রব্যটা কীভাবে চিনব আর চূড়ান্ত দ্রব্যটা কীভাবে চিনব। তাহলে যেসব দ্রব্য পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত না হয়ে ভোক্তার হাতে চূড়ান্ত ভোগের জন্য পৌঁছায় তাকে বলা হয় চূড়ান্ত দ্রব্য। যেমন পাউরুটি তোমার হাতে আসার পর সাথে চুবিয়ে অথবা কোনো লিকুইডে চুবিয়ে এমনভাবে খাইয়ে ফেলছো ফ্যাটের মধ্যে চলে গেল, আর এখান থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। এটাই হলো চূড়ান্ত দ্রব্য। এটা আর কোনো উৎপাদন কাজে ব্যবহার হবে না। কিন্তু যখন যদি ওই তোমার রুটি তৈরির জন্য যখন যদি বলি যে আমরা ময়দার কথা, তাহলে ময়দাটা আসার পর সেটা আবার কিসে ব্যবহৃত হবে? পাউরুটি তৈরির কাজে ব্যবহৃত হবে। তাহলে এখানে ময়দাটা হবে কি দ্রব্য? মাধ্যমিক দ্রব্য। এখানে এক্সাম্পল আনা হয়েছে কি? কাপড়। কাপড়টাকে এখানে চূড়ান্ত দ্রব্য হিসেবে হিসাবভুক্ত করা হয়েছে, কারণ কাপড়টা আমরা পরিধান করবো, এটার উপযোগ নিঃশেষ হয়ে যাবে, সেজন্য এটা কি দ্রব্য? চূড়ান্ত দ্রব্য। অন্যদিকে যে উৎপন্ন দ্রব্য পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয় বা পুনঃবিক্রয়ের জন্য উপস্থিত করার সুযোগ থাকে তাকে মধ্যবর্তী দ্রব্য বলে। যেমন সুতা। তাহলে সুতা কি আমরা সরাসরি বস্ত্র হিসেবে পরিধান করতে পারি না? তাহলে এটাকে আমরা কি করি? বস্ত্র উৎপাদনের কাজে ব্যবহার করি। মানে পুনরায় প্রথমে আমরা রেশম থেকে মনে করো সুতা তৈরি করলাম, এখন সেই সুতা তো আবার কাপড় তৈরির কাজে পুনরায় বিক্রি করতে পারবো, ব্যবহার করতে পারবো। সেই জন্য এখানে সুতাটা কোন ধরনের দ্রব্য? মাধ্যমিক দ্রব্য। এক্ষেত্রে এখন সুতা তৈরি হয় কোথা থেকে? তুলা থেকে। তাহলে তুলাকে আমরা কি বলতে পারি? প্রাথমিক দ্রব্য। আর সুতাকে বলতে পারি মাধ্যমিক দ্রব্য, এবং কাপড়কে বলতে পারি কি? চূড়ান্ত দ্রব্য। তাহলে এই দ্বৈত গণনার সমস্যা যদি সৃষ্টি হয় বা এই দ্বৈত গণনার সমস্যা যদি দেখা দেয়, তাহলে সমাধানের উপায় কি? সমাধানের উপায় হচ্ছে দ্বৈত গণনার সমস্যা এড়ানোর জন্য চূড়ান্ত উৎপাদন পদ্ধতি এবং মূল্য সংযোজন পদ্ধতি বা উভয় পদ্ধতি অনুসরণ করা হয়। সোজা কথাই চূড়ান্ত দ্রব্যটার আয়টা যদি আমরা হিসাবভুক্ত করি, প্রাথমিক দ্রব্য মাধ্যমিক দ্রব্যের আয় যদি হিসাবভুক্ত না করি, তাহলে এই দ্বৈত গণনার সমস্যা দেখা দিবে না। ঠিক আছে? এবং
আরও কী কী সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে 2 নম্বর হচ্ছে কি অবিকৃত পণ্যদ্রব্য ও সেবা। দেখো অবিকৃত পণ্যদ্রব্য ও সেবার মূল্য কত হবে এবং সেই মূল্য কোন বছরের দ্রব্য মূল্যের সাথে সংযুক্ত হবে তা নির্ণয় করা এটিও একটি সমস্যা। মনে করেন একটা ইন্ডাস্ট্রির আপনি উৎপাদিত দ্রব্যের আয় জাতীয় আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করতে গেলেন, দেখা গেল যে এখানে কিছু আগের অবিকৃত দ্রব্য আছে, পুরাতন মাল। এখন সেগুলোর দাম কিভাবে হিসাব করবেন, সেটাকে আজকে রেটে হিসাব করবেন না আগে রেটে হিসাব করবেন, এটা নির্ণয় করাও একটা সমস্যা। 3 নম্বর সঠিক তথ্য ও পরিসংখ্যানের অভাব। তাহলে সামগ্রিক আয় অর্থাৎ জাতীয় আয় পরিমাপ করতে গেলে সঠিকভাবে পরিমাপ করার জন্য সঠিক তথ্য ও পরিসংখ্যানের প্রয়োজন হয়, কিন্তু অনুন্নত উন্নয়নশীল দেশে এসব তথ্য ও পরিসংখ্যানের যথেষ্ট অভাব রয়েছে। কারণ আমরা যখন সঠিক তথ্যের জন্য যাই, দেখা যাবে যে কি যিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান তিনি হয়তো আমাকে সঠিক তথ্য নাও দিতে পারেন, অথবা ব্যক্তির কাছে গেলাম তার আয় গণনা করার জন্য, সে তার ব্যক্তিগত আয়টা সঠিকভাবে আমাকে নাও দিতে পারেন। ঠিক আছে, তাহলে সঠিক তথ্যের অভাবে আমরা জাতীয় আয়টাকে সঠিকভাবে পরিমাপ করতে পারি না। তারপরে 4 নম্বর অঘোষিত আয় বা অন্তর্ভুক্তিজনিত সমস্যা। কিছু আয় আছে যেগুলো অঘোষিতই রয়ে যায়, যেমন ডাক্তারের আয়, সিএ অ্যাকাউন্টেন্টের আয়, শিক্ষক প্রভৃতি শ্রেণীর পেশাজীবী মানুষ যেগুলো অতিরিক্ত পরিশ্রমের মাধ্যমে যে আয়টা করেন তা সর্বদাই অঘোষিত থাকেন। যেমন একজন এই প্রফেশনের মানুষগুলো যে সরকারি বেতনটা পায় সেটা সম্পর্কে হয়তো আমরা তথ্যটা পেতে পারি। এর বাইরে গিয়ে উনি যদি প্রাইভেট প্র্যাকটিস করেন, ডাক্তার প্রাইভেট চেম্বার করতে পারেন, সিএ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রাইভেট চেম্বার প্র্যাকটিস করতে পারেন, শিক্ষকরা করতে পারেন। এই প্রাইভেট যদি টুকটাক কোনো চেম্বার প্র্যাকটিস করে থাকেন তাহলে তাদের আয়টা। এবার আছে 5 নম্বর বিদেশ থেকে প্রাপ্ত আয়। তাহলে বিদেশ থেকে অলিখিতভাবে অথবা হুন্ডির মাধ্যমে যে আয়টা আসে তা হিসাব করে সামগ্রিক আয়ে অন্তর্ভুক্তকরণ করতে গিয়ে এটা একটা সমস্যা দেখা দেয়, কারণ হুন্ডির মাধ্যমে বা অলিখিতভাবে বিদেশ থেকে যে আয়টা আসে সেটা কিন্তু সঠিক তথ্য পাওয়া যায় না। তাহলে এগুলো ছিল জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে বা গণনা করতে গিয়ে যে সমস্যাগুলোর আমরা সম্মুখীন হই। তাহলে আজকে আমরা কি কি দেখলাম? আজকে আমরা দেখলাম হচ্ছে কি জাতীয় আয় পরিমাপ করতে গিয়ে আমরা যে পদ্ধতিগুলো ব্যবহার করি, অর্থাৎ জাতীয় আয় গণনা করতে গিয়ে যে পদ্ধতিগুলো ব্যবহার করি সেগুলো দেখলাম। কি কি পদ্ধতি বললাম? উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। এই 3 পদ্ধতির মাধ্যমে আমরা জাতীয় আয় গণনা করতে পারি বা পরিমাপ করতে পারি, এবং এই 3 পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করতে গিয়ে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় এবং সেগুলো কীভাবে সমাধান করতে হয় সেটাও দেখলাম। সর্বশেষ এখন আমরা এই পাঠ থেকে 2টা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন দেখব। একটা হচ্ছে কি জাতীয় আয় হিসাবের সময় কেবলমাত্র চূড়ান্ত দ্রব্য অন্তর্ভুক্ত করা হয় কেন, ব্যাখ্যা করো। আরটা হচ্ছে দুকাত বিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক ব্যয়ের উপাদান দুটো কি কি লিখো। তাহলে দুইকাত বিশিষ্ট অর্থনীতি মানে হচ্ছে কি 2টি ব্যয়ের কথা যখন বলছে এটা একটু বলে দিই। তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস আই। সি একটা কাত, আই আর একটা কাত। কটা হলো? 2টা কাত। যদি 3 কাত বিশিষ্ট বলে ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, তার মানে বক ব্যয়, বিনিয়োগ ব্যয়, সরকারি ব্যয়। যদি 4 কাত বিশিষ্ট বলে তাহলে ওই যে নিট রপ্তানি এক্স মাইনাস এম আসবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। এটাকে বলা হয় 4 কাত বিশিষ্ট অর্থনীতি। ঠিক আছে, তাহলে আজকের পাঠ এতটুকুই। ধন্যবাদ সবাইকে, আমন্ত্রণ রইল পরবর্তী পাঠের জন্য।